পিকনিকটা কোনো স্যার এই মাসেই করবেন, স্যার শীত চলে গেলে কিন্তু স্যার মজা হবে। হ্যাঁ এই মাসে কোনো একটা ডেট। হ্যাঁ প্রজেক্ট তো আপনাদের জমা পড়বে কবে? 8 তারিখ। 8 তারিখে আপনাদের জমা পড়বে 11 তারিখে। প্রজেক্ট জমা দেওয়ার পরেই একটা ওই সময় একটা ডেট ফিক্স করে এর মধ্যে একটু বলে দেন যে হ্যাঁ সবাইকে পাওয়া যাবে। আর পেমেন্টের বিষয়টা কার কত চাঁদা ধরতে হবে সেটা একটু ধরে নেবেন। কত খরচ হবে একটা এস্টিমেট করে স্যার ডিপেন্ড করতেছে আপনার মানে ইয়ার উপর, স্পটের উপর। স্পটে কোনো ফি দেওয়া লাগবে কি লাগবে না, মানে হেড কাউন্ট করতে হবে, হেড কাউন্টের উপর বাধা দেবো। কারণ যদি হেড কাউন্ট না হেড কাউন্ট করেন, গ্রুপ মিলে একটা হেড কাউন্ট করেন। কথা বলে যদি আমরা 40 জন হেড কাউন্টের তাপমাত্রা বাড়াতে হবে। সেটাই, এটা যত দ্রুত সম্ভব হয়। আমাদের সাইডে যখন একটা এক্সপোর্ট মানে কি করব সামনে মডেল দেখে বলে না না বুঝতে পারি আমি বলা না আমি ওর পিছনে পিছনে সামনে করে দিকে সামনে ক্ষমা দেওয়া বুঝতে পারে, যারা ক্ষমা দিয়ে না হ্যাঁ এটা কমপ্লিট হয়েছে। লিংক ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে এবং আমরা লগইন অবস্থাও আছে। যাই হোক, ইমেলটা দেখানোর জন্য লাইভ সার্ভারের সাইট আপলোড করতে হবে। হ্যাঁ সাইট আপলোড করতে হবে, দেন ইমেল চলে যাবে, লিংক ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, সেটা দেখানো হবে আর কি। এখন কারো যদি ডোমেন হোস্টিং থাকে এক, আর যদি না থাকে আমি তাহলে আমার নিজস্ব ডোমেনের একটা সাব ফোল্ডার এটাকে তুলে আপলোড করে দেখাতে হবে। ঠিক আছে, এখন বলতে যেহেতু প্রসেসের মধ্যে আছে আমি ওই পার্টটা করে ফেলছি। ঠিক আছে, তো কোথাও একটা সাইট আপলোড কর, আমি সাইটটাকে আপলোড করে দিচ্ছি আজকে। ওকে, লাইভ সাইটে লাইভে আমি সাইটটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে ইমেল যাবে এবং ইমেলের এগেনস্টে আপনারা যে 50 ইমেল পাবেন, ক্লিক করার পর ওই ইয়ে হবে আর কি, অ্যাক্টিভ হবে। কোনো গন্ডগোল নাই তো না? আচ্ছা, এবার একটু খেয়াল করি যে আমি বিষয়টা একটু বলে নেই। যখন আমরা কোনো একটা সাইট আপলোড করতে যাব, রাইট, কোনো একটা সাইট আপলোড করতে যাব, তখন ওই সাইটটার জন্য একটা নাম লাগবে, যেটাকে বলা হচ্ছে ডোমেন। আর যেখানে আমি আমার সাইটের কোড আপলোড করব সেটাকে বলছি হোস্টিং। হ্যাঁ, যেখানে রাখবো, যে জায়গায় কোডটা রাখবো তাকে বলছি হোস্টিং। এখন দুইটা বিষয়, দুটো আলাদা আলাদা পার্ট। আপনি যদি হোস্টিং নিতে চান অবশ্যই ডোমেন কিনতে হবে, কারণ ডোমেনের
নামের এগেনস্টে ওই হোস্টিং এর জায়গাটা অ্যালোকেট করা হবে। তার মানে কি আমি হোস্টিং নিয়ে রাখতে পারবো না, আমাকে নিয়ে রাখতে হবে কি আগে ডোমেন, তারপরে হোস্টিং। সো .com এর ডোমেন গুলো এখন ইন্টারন্যাশনাল মার্কেটে $10 to $15 এর মধ্যে আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে সেল করে থাকে। $10 to $15 এই রেঞ্জে আছে। তো এছাড়াও .net, .info, .org সিমিলার রেঞ্জে আছে, বাট .biz, .me, .pw এগুলোর দাম একটু বেশি, বা .mobi, .tv এগুলোর দাম কিছুটা বেশি। এগুলো মিনিমাম 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। ডোমেন মিনিমাম রেজিস্ট্রেশন পিরিয়ড হবে কত? 1 বছর। আপনি বেশি দিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, লাইক আপনি 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স এর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। কেউ যখন বিজনেস করে, বিজনেস ডোমেন মূলত ধরা হয় টপ লেভেল ডোমেন বা টপ টিডিএল বলা হয় .com কে। হ্যাঁ, যে কোনো ধরনের সাইটের জন্য .com ডোমেন চলে। বাট আপনি যদি মনে করেন যে কোনো একটা পোর্টাল টাইপের ওয়েবসাইট করছেন, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডোমেন হবে .info। হ্যাঁ, গভর্নমেন্টের .gov, হ্যাঁ, এডুকেশন রিলেটেড হলে .edu, অর্গানাইজেশনাল হলে .org। বাট এগুলো সব ধরনের অর্গানাইজেশনই বা সব ধরনের ওয়েবসাইটই কি .com এ যেতে পারে, কারণ ওটা কি বেস্ট এবং টপ লেভেল ডোমেন হিসেবে ধরা হয়ে থাকে। যারা বিজনেস করে মূলত সাইট বেসড বা ওয়েবসাইট রিলেটেড, লাইক আমি যদি বলি bdjobs.com, এদের কি শুধু bdjobs.com এ আছে নাকি আরো ডোমেন নেওয়া আছে? আছে, ওদের .info, .net, .biz এগুলো সবই নিয়ে নেওয়া আছে। আমরা যেরকম তালহাবিডি এর জন্য talhabidi.com, .net, .info, .biz নেওয়া আছে, কেউ যেন এই ডোমেনটা না নিতে পারে এবং আমাদের বিজনেসে হ্যাম্পার না করতে পারে। বুঝা যাচ্ছে? সিমিলার ভাবে আমাদের একটা সিস্টার কনসার্ন তালহা ট্রেনিং এরও এই ধরনের ডোমেন গুলো সব নিয়ে রাখা আছে, রাইট? ডোমেন এইজ যত বেশি, ওই ডোমেনটা তত বেশি সার্চ ইঞ্জিনে অপটিমাইজ। মনে করেন যে আমার ডোমেন এজটা কত, তালহাবিডি রেনুয়াল হবে নভেম্বরে, তার মানে আর বয়স আছে কয় মাস? 11 মাস। আমি ধরে নিচ্ছি বয়স 11 মাস। বাট কেউ একজন আজকে রেজিস্ট্রেশন করলো, তার বয়স কত? 1 বছর। মানে ডোমেনের এজ যত বেশি থাকবে, রেজিস্ট্রেশন বা এক্সপায়ার টাইম যত দূরে থাকবে, ওই ডোমেনটা তত বেশি সার্চ ইঞ্জিনে ভালো অবস্থায় থাকবে, রাইট? এই কারণেই বিজনেস পার্সপেক্টিভে হলেও ডোমেন গুলো বেশি এজের করে রাখতে হয়, তার মানে বেশি বেশি রেজিস্ট্রেশন করে এক্সপায়ার ডেটটা পেছনের দিকে রাখতে হয়। আর হোস্টিং, এটা নির্ভর করে হচ্ছে সাইটের জন্য যে কোডটা রাখা হবে এবং সাইটে যে ভিজিটররা আসবে, সাইটের কোডের জন্য কত জায়গা লাগবে, আমার ইমেল তার জন্য কত জায়গা লাগবে, ভিজিটর ট্রাফিক কত খাবে, সবকিছু মিলিয়ে ক্যালকুলেট করে আমাকে প্যাকেজ সিলেক্ট করতে হয় যে সাইটের জন্য কোন প্যাকেজটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমি যদি এখান থেকে যাই ডোমেন এন্ড হোস্টিং, আমাদের তালহাবিডির একটা সার্ভিস স্কিমা হোস্টিং এর এখানে এসে আমরা যদি দেখি, দুই ধরনের হোস্টিং এখান থেকে দেওয়া হয়। এটা হচ্ছে ডিরেক্ট এন্ড কাস্টমারদের, আবার রিসেলারদের, যারা রিসেল করতে চায় ডোমেন হোস্টিং, তারাও এখান থেকে স্পেস কিনতে পারে, রাইট? যে আপনি বিজনেসে যেতে চাচ্ছেন ডোমেন হোস্টিং এ, হ্যাঁ, আমাদের সাথে তারা রিসেলার হবে আর কি, রিসেলার হোস্টিং এ। এন্ড ইউজারের জন্য যেটা হয় যে লাইক আপনি খুবই ছোট্ট প্যাকেজ দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন, HTML CSS সাইট 500 টাকায় 100 মেগাবাইট জায়গা পাবেন, 700 টাকায় 200 মেগাবাইট জায়গা পাবেন। বোঝা যাচ্ছে? তো এটি কিভাবেই আপনি যদি একটা ডাইনামিক সাইট তুলতে চান যার ডেটাবেজ আছে, 1000 টাকা দিয়ে শুরু হবে, জায়গা পাবেন 250 মেগাবাইট। সো আপনার জায়গা কত লাগবে, আপনার ব্যান্ডউইথ কত লাগবে, সবকিছু মিলিয়ে আপনার জন্য প্যাকেজ আপনি সিলেক্ট করবেন। কারো কারো যেটা দেখা যায় যে ইমেল অ্যাড্রেস অনেক বেশি লাগবে, বাট তার সাইটটা স্ট্যাটিক। ভেরি সিম্পল, একটা কোম্পানির স্ট্যাটিক ওয়েবসাইট, বাট তার এমপ্লয়ি আছে 100, প্রত্যেকজনকে একটা একটা করে ইমেল দেবে।
তো তার জন্য প্যাকেজ হবে কি, যেখানে 100 ইমেল আছে, এই যে এখানে ম্যাক্সিমাম যেটা আছে আমাদের প্যাকেজ 5500 টাকা, এখানে 50টা ইমেল, বাট এখানে 6500 টাকাতে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট করা আছে। তার মানে কি, সে সাইটের জন্য যদি নিত শুধু স্ট্যাটিক সাইট, ভেরি সিম্পল, 500 টাকা দিয়ে হয়ে যেত। বাট তার যদি ইমেলের দরকার পড়ে অনেকগুলো, সেটা দিয়ে তো তার পারপাস সার্ভ করছে না, তাকে আলটিমেটলি আসতে হচ্ছে কত, 3 GB প্যাকেজে, যেখানে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট করা যাবে। বোঝা যাচ্ছে? সো কোম্পানি ওয়াইজ বা পার্সন টু পার্সন অথবা কোম্পানি টু কোম্পানি তাদের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট আসে, তার উপর বেস করে তারা তাদের প্যাকেজ গুলো সিলেক্ট করে। সো আপনি যখন আমার কাছ থেকে হোস্টিং এর প্যাকেজ নেবেন, কনসার্ন থাকবে 3টা বিষয় মেইনলি, সেটা হচ্ছে যে আপনি কতটুকু জায়গা পাচ্ছেন, কতটুকু ব্যান্ডউইথ পাচ্ছেন এবং কতগুলো ইমেল পাচ্ছেন। যদি ডাইনামিক সাইট হয় সেক্ষেত্রে আপনার ডেটাবেজ আছে কিনা এবং সেখানে কতগুলো ডেটাবেজ আছে। যদি আরেকটু ভ্যারাইটিস অফ বিষয় নিয়ে চিন্তা করেন যে আমি কতগুলো সাবডোমেন করতে পারবো, আমি কতগুলো পার্ক ডোমেন করতে পারবো বা কতগুলো অ্যাডন ডোমেন দিতে পারবো, এটা অ্যাকচুয়ালি আলোচনার বিষয়ে চলে আসে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আসে যে আমি এর এক্সেস পাচ্ছি কিনা, টোটাল কন্ট্রোলটা পাচ্ছি কিনা। বলছি টোটাল কন্ট্রোলটা আমি পাচ্ছি কিনা। টোটাল কন্ট্রোলটা হচ্ছে লাইক আপনাকে সি প্যানেল দিয়ে দেওয়া হচ্ছে, আপনার ডোমেনের হোস্টিং প্যানেলের পুরো কন্ট্রোল আপনার কাছে আছে। অনেক সময় যেটা দেখা যায় যে শুধু এফটিপি অ্যাকাউন্টই দিয়ে দেয়, শুধু এফটিপি অ্যাকাউন্ট দেয়, ডোমেনের কন্ট্রোল প্যানেলটা দেয় না। এখন ডোমেন আর সাবডোমেনের মধ্যে পার্থক্য একটু বলছি। এই সাইটটা আর এই সাইটটা সেম, এটা একটা ডিফারেন্ট ডোমেনের সাইটটা আছে, টিমা হোস্ট বলছে, বাট তালহা বিডি ওয়েবসাইটেরই এটা পরে রিডিরেক্ট করা আছে, পার্ক করা আছে আর কি। আমি যদি আমার একটা সাবডোমেন আকারে করা আছে sms.talhabidi.com, এটাকে মূলত বলছি তালহাবিডি সাইটটার সাবডোমেন। বুঝতে পারছি? তালহাবিডি এটা হচ্ছে, talhabidi.com টা হচ্ছে মেইন ডোমেন আর sms.talhabidi হচ্ছে সাবডোমেন। কারণ আমার যদি 5টা সাবডোমেন করার অপশন থাকে আমার হোস্টিং প্যাকেজে, তাহলে আমি এরকম 5টা সাবডোমেন করতে পারি, লাইক blog.talhabidi, sms.talhabidi, হ্যাঁ, host.talhabidi, ebook.talhabidi, এগুলো হচ্ছে সব তার সাবডোমেন সাইট। আলাদা করে হোস্টিং করতে হচ্ছে না, একই হোস্টিং এর মধ্যে আপনি সাইটগুলো সাবডোমেনে রাখতে পারছেন। ঠিক আছে? তো একটা ছিল হোস্টিং রিলেটেড ইস্যু, আর একটা হচ্ছে সাবডোমেন কনসেপ্ট এবং ডোমেন এবং হোস্টিং এর কনসেপ্ট। এবার আসি ব্যান্ডউইথ চলে যায়, মনে হয় না। ইচ্ছা করে অ্যাটাক করে সাইটটা বন্ধ করার জন্য, কখনোই একটা ইচ্ছা করে অ্যাটাক করে রাখে সাইটটা লক করার জন্য। এটা রিজন আছে, যদি সার্ভারের ডেটাবেস উইক থাকে, কনকারেন্ট ভিজিটর না নেওয়ার কারণেই বসে যেতে পারে। ঠিক আছে? কনকারেন্ট ইউজার বা ভিজিটর রিসিভ করতে না পারার কারণে বসে যেতে পারে। ঠিক আছে? একটা লিমিট আছে, আনলিমিটেড হলে হবে না। কত ভিজিটর জেনারেট করলে কোনো হতে পারে? 6টাতে ক্লাস হবে, ক্লাস হবে সন্ধ্যা 6টায়। দেখতে দেখেন 50টা বাজার ওপেন করে আপনারা তো দেখেন দেখেন, চেষ্টা করেন, চলে আসার চেষ্টা করেন। ঠিক তখন সবার দিকে যেতে পারে যখন কাম হয় দেখলে কথা বলতেছেন না, সবাইকে একসাথে হিট খাওয়া হয়। আর ওই আপনি দেখতেছেন একটা, আমি দেখতেছেন একটা নামে একটা ডিসপ্লে করে না, বিভিন্ন হচ্ছে ডিসপ্লে করে বলতেছেন যে একটা হচ্ছে একটা এই নামটাতে 5টা 7টা সার্ভারে ট্রান্সফার করা আছে। ট্রান্সফার বলতে কি এটা না পেলে ওটা না পেলে এত বড় সার্ভার কখনো একটা ভিতরে রাখে হয় 7টা 8টা ভিতরে রাখে সার্ভার, এটা তো ক্র্যাশ হয়ে যাবে। জি, কিন্তু 10 জায়গায় আছে
হ্যাঁ হ্যাঁ 6টায় শুরু হবে, কারণ আজকে হরতাল ডে ছিল এবং আমাদের এটা নর্মালি 6টা বা 7টার মধ্যে ক্লোজ হয়ে যেত। রিকোয়েস্টে ইউনিভার্সিটি খোলা রেখেছে, আমাদের একটা ক্লাসের জন্য এটা খোলা থাকে। তো 6টা থেকে ক্লাস হ্যাঁ হ্যাঁ 6টা থেকে আপনার রিসেলার বলতে যাদেরকে বোঝানো হয় ডোমেন হোস্টিং এর বেলায়, যে এন্ড ইউজার তারা দিতে পারবে এবং এন্ড ইউজারদের সে ইউনিক সি প্যানেলও দিয়ে দিতে পারবে। মনে করেন যে আমি রিসেলার সেল করি, আবার আমি এন্ড ইউজারও সেল করি। আমি যখন এন্ড ইউজার সেল করছি, আমি আমার এন্ড ইউজারদের সি প্যানেল দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে, এবং আমি যখন আমার রিসেলার ক্রিয়েট করছি, ওই রিসেলারও তার এন্ড ইউজার সেল করে দিতে পারছে, এন্ড ইউজারদের দিতে পারছে সি প্যানেল। তার মানে কি আমি লেভেল 3 তে আছি, আমি লেভেল 3 তে আছি, বাট আমি 1 সেল করতে পারি, 2 সেল করতে পারি। 2 আছে যে সে কিন্তু আবার রিসেলার সেল করতে পারবে না, সে শুধু এন্ড ইউজার সেল করতে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার উপরে যে আছে রিসেলারদের রিসেলার, আমি যার নিচে আছে, আমার উপরে আছে কি 4 নাম্বার, 4 যে আছে সে এমন একজন ইউজারকে, রুট ইউজারকে সেল করতে পারবে, সে রিসেলারও সেল করতে পারবে, এন্ড ইউজারদেরও সেল করতে পারবে। বুঝতে পেরেছেন? রিটেলার উপরে যারা আমরা একটা লাইসেন্সটা ছাড়ার কিনা তার থেকে আমি কোনো আমি নিলাম যে আমি সেল করব, কিন্তু আমি তো ওনার থেকে কখনো পাবো না। যেমন নামটা আমি সেখানে সেল করতে অ্যান্টিভাইরাস সেল করে সবাই কিন্তু অ্যাক্টিভেট সেল করতে কি হবে ডিজিটাল এখান থেকে ওরা পুরো তো কপি নিয়ে রাখছে লাইসেন্সটা, কারণ আমি লাইসেন্স ক্যান্সেল সেল করতে কি হবে ডিলারের কাজটা এই হিসাবে ডিলার কি বলে আপনি ডিলার বলতে কি বলেন, আপনার আপনার বাংলা কি বলেন ডিলার বলতে কি বলেন, ডিলার যে কোম্পানি তোমার ডিলারশিপ কি হবে লাইসেন্স না কম মাদার কে থাকে কোম্পানি থাকে, ডিলার থেকে সাব ডিলার হয় না, তার থেকে আবার সাব ডিলার হয় না, কিন্তু মেইন ডিলার যেমন আমার আপনার এলাকায় আপনি ডিলার, এখান থেকে একটু ডিলারশিপ পাবে কেউ পাবে সাব ডিলার পাইতে পারে কোনটা এরকম। আচ্ছা, এবার আসি সি প্যানেলের কনসেপ্টে আর কি। সি প্যানেল কনসেপ্টটাতে চলে আসি। সি প্যানেল দুই ধরনের হয়, ডোমেন সি প্যানেল আর হোস্টিং সি প্যানেল। আমি 5টা দিকে আসতেছি, কখন হবে? ঠিক আছে, আমি যদি যেতে পারিস আমি নিচে যেতে পারি, চট করে ধরে নিচে গেলে আমার জন্য খুব ভালো হয়। প্রয়োজন পড়ে গেছে তো এই জন্য তোর বেশি না, তুই ধর আসলে আজকে আমি জাস্ট দাঁড়ালাম নিচে, তুই আসলে আমি নিচে গেলাম, হয়তো 3 তলায় আছে, চট করে হ্যাঁ তুই যাওয়ার সময় ফোন দিয়ে দিবি, আমি আছি, আমি 5 মিনিট। আচ্ছা, তুই একটু কষ্ট করে আগায় আয়, তুই কষ্ট করে আগায় আয়, বিল্ডিং এর সামনে এসে ফোন দেন। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে সি প্যানেল কনসেপ্ট দুইটারই, ডোমেনের সি প্যানেল এবং হোস্টিং সি প্যানেল, যেটা যিনি ওনার তার কাছে থাকাটা জরুরি। ওকে, ডোমেন সিপি এন্ড হোস্টিং সিপি। ডোমেন সি প্যানেলটা নরমালি যেটা হয় ডোমেন সি প্যানেল নিয়ে, যে
ম্যাক্সিমাম ডোমেন এবং হোস্টিং সার্ভিস প্রোভাইডাররা ডোমেন cPanelটা প্রোভাইড করে না, বাট হোস্টিং এর cPanelটা কিন্তু প্রোভাইড করে, যেখানে কোড দেবে। ডোমেন cPanelটা তারা তাদের কাছে রেখে দেয়, অথবা তারা হয়তো দিতেই পারে না। দুইভাবে বা দুই তিন ধরনের কনসেপ্টে আপনি রিসেলার হতে পারেন, যারা মূলত রিসেলারশিপ দিয়ে থাকে ডোমেনের জন্য। বেস্ট রিসেলার ডোমেনের জন্য রিসেলার ক্লাব, GoDaddy, ইনম, পপুলার নেম আর কি, যারা মূলত ডোমেনের রিসেলারশিপ দিয়ে থাকে। এবং তাদের কাছ থেকে রিসেলারশিপ কয়েক রকমের হতে পারে, যে আমি রিসেলারশিপ তার কাছ থেকে নিচ্ছি, বা আমি অ্যাজ এ এন্ড ইউজার হয়ে তার কাছ থেকে ডোমেইন নিচ্ছি। ডোমেইনের ইনফরমেশন গুলো হয়তো ইন্ডিভিজুয়াল নেমে আমি দিতে পারছি, বাট আলাদা করে তার কাছে আমি cPanel দিতে পারছি না। তো আমি একটা রিসেলারশিপ নিচ্ছি, আমি ইউনিক নামে, ধরেন আপনার নামে কোনো একটা ডোমেইন ক্রিয়েট করলাম, আপনি যদি সার্চ দেন আপনার নামেই পাবেন, বাট আপনি প্যানেল পাবেন না। মানে ওই ডোমেইনটার টোটাল কন্ট্রোল আপনার কাছে নেই, যা কন্ট্রোল সব আমার কাছে। আমি যদি এটাকে লক করতে চাই, সিকিউরিটিকে দিতে চাই, বা ট্রান্সফার করতে চাই, সব ক্ষমতা কার কাছে? আমার কাছে। বাট ওই ডোমেইনটা ডিসপ্লে হবে কার নামে? ওনার নাম। সেরকম আমার অ্যাকাউন্টের থ্রুতে লাইক 100 অথবা 200 500 ডোমেইন আপনি সেল করছেন, রাইট? বাট মূল অ্যাক্সেস আছে কার কাছে? আপনার কাছে। আপনি যদি কখনো নেম সার্ভার চেঞ্জ করতে চান, কার কাছে যেতে হবে? আমার কাছে আসতে হবে। আপনি যদি বলেন যে ডোমেইন ট্রান্সফার করে নিয়ে যাবেন, কার কাছে যেতে হবে? আপনার কাছে। মানে সবকিছু নির্ভর করছে কার উপরে? আমার উপরে। বোঝা যাচ্ছে? আমি দুইটা বিষয় এখানে থাকতে পারে। এক হচ্ছে আমি cPanel দিতে পারি কিন্তু দিচ্ছি না। আরেকটা হচ্ছে কি আমি cPanel দিতেই পারি না। cPanel এর ইনফরমেশন দিলে সে যদি অ্যাক্সেস করে, সব ডোমেইন সে দেখে ফেলবে, রাইট? আমি যেরকম দেখছি, বোঝা যাচ্ছে বিষয়টা? তো যারা cPanel দিতে পারছে আলাদা করে, ওই ডোমেইন গুলো প্রাইস যারা cPanel দিতে পারছে না তাদের চাইতে কিছুটা বেশি হয়। তার মানে তাদের অ্যানুয়াল চার্জ দিয়ে সার্ভিসটা নিতে হয়। তো এটা একটা কারণ যে একটু বেশি পয়সা খরচ হয়। আর দ্বিতীয় কারণটা হচ্ছে বিজনেস রুলস অনুযায়ী, যে সে যদি কোনো প্রকারে লাইক এটা ডোমেইন হোস্টিং, এটা নির্ভর করে কোনো একটা মেশিনের উপর, মেশিন যে কোনো সময় প্রবলেম তৈরি করতে পারে। এই কারণে ক্লায়েন্ট কি আমার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এক্সিবিশন আছে আজকে, বাট যে সাইটটা সার্ভারে যেখানে আছে, সার্ভারটা আজকে ডাউন। হয়তো বছরে কখনোই ডাউন হয় নাই, আজকে ডাউন হয়ে গেছে। তার 500 ক্লায়েন্ট, তার মধ্যে কি 5 জনের সমস্যা হতে পারে না? 5 জন ক্লায়েন্ট কি হতে পারে? চলে যেতে পারে। হ্যাঁ, সার্ভিস পছন্দ তার নাও হতে পারে, বাট হয়তো 1 বছরের মধ্যে কখনোই সমস্যা হয় না, আজকের দিনে সমস্যা হয়েছে। এর জন্য মেজর 5 জনের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। হতেই পারে ছোটখাটো প্রবলেম হোস্টিং সার্ভারে হতেই পারে। আবার সার্ভার গুলো কখনো কখনো অ্যাবনর্মাল কেসে ওই ওয়েবসাইট গুলোর কারণেই কি বসে যায়, যে লাইক আপনি স্প্যামিং করছেন, অথবা ভাইরাস এসেছে, পুরো সার্ভার বসে গেছে। বাট এগুলো নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে থাকে, আমরা যে সার্ভিস গুলো দেই বা আমরা এন্ড ইউজার যে ধরনের সার্ভিস নেই, এগুলো কিন্তু সব বলা হয়ে থাকে কি শেয়ার সার্ভার, শেয়ার সার্ভারে শেয়ার সার্ভিস। তো যে কারো প্রবলেমের কারণে সবাই এফেক্টেড কিন্তু হতে পারে। তো এই রিজনে যে খুব সহজে যেন মানে ইনস্ট্যান্ট যেন সে সার্ভিসটা টেনে না নিয়ে যেতে পারে, এই কারণে কোম্পানিগুলো কি করে, ডোমেন এবং হোস্টিং এর cPanel ইনফরমেশন ডোমেনের হোস্টিং এরটা দিয়ে দেয়, বা ডোমেনেরটা তারা রেখে দেয়। বোঝা যাচ্ছে? বাট এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করে কিছু কিছু কোম্পানি, যখন দেখা যায় যে একেবারেই তার সার্ভিস পছন্দ হচ্ছে না, ক্লায়েন্ট তাকে ছাড়ছেই না, মানে কোম্পানি তাকে ছাড়ছেই না। আবার অনেকে এই বিষয়গুলো বুঝেও না, রাইট? ছোট ছোট প্রোপাইটার বিজনেস যারা আছে, তারা বাধ্য হয়ে কি করে, তাদের কোম্পানি নামে যে ডোমেনটা ছিল এটা হয়তো ছেড়ে এসে ভিন্ন নামে তাদের ডোমেন আবার নিতে হচ্ছে। আর ব্লেম গুলো এসে পড়ছে আবার সব কোম্পানির উপরে, যে কোম্পানিগুলো এই কাজগুলো করে থাকে। তো এই কারণে যেটা হয় যে কয়েকটা কোম্পানি এখন আমাদের দেশে আছে আমাদের মতো, যে যারা ডোমেনের হোস্টিং ডোমেন cPanelটা প্রোভাইড করে। আর হোস্টিং cPanel তো একদম ছোট্ট প্যাকেজ থেকে শুরু করে বড় প্যাকেজ পর্যন্ত সবাইকেই আমরা হোস্টিং cPanelটা দিয়ে দেই, সাথে সাথে ডোমেন cPanelটাও প্রোভাইড করি। না, ব্রাউজার থেকে লগইন করা। ফাইজিলা তো FTP অ্যাকাউন্টের থ্রুতে, আপনি ডিরেক্ট ব্রাউজার থেকে লগইন করে সবকিছু।
এটা হোস্টিং cPanel আর এটা ডোমেন সিপি। কারণ ডোমেন cPanel এর মধ্যে একটা বিষয় একটু দেখায়, ডোমেন cPanel এ আপনার নামটা এবং নামটা বিভিন্ন ভাবে মানে নামটার ওনারশিপ আপনার কাছে, এবং আপনি চাইলে যে কোনো সময় যে কোনো হোস্টিং সার্ভারে চলে যেতে পারেন, আপনার কোড তো আপনার কাছে থাকবেই, বোঝা যাচ্ছে, এবং আপনার প্রাইভেসি প্রোটেকশন সবকিছু আপনার কাছে, এটা বোঝা যাচ্ছে তো না? আচ্ছা yes. এই যে আমি যদি আমার অর্ডারটা আমার ডোমেন সার্ভার হোস্টিং সার্ভিসের বিষয়টা দেখি, আমার নামের এগেইনস্টে একটা ডোমেইনই আছে, নভেম্বর 10 এ গিয়ে এক্সপায়ার করবে। এখানে মূল বিষয় আছে থিপ প্রোটেকশন, ডোমেন সিক্রেট, নেম সার্ভার, প্রাইভেসি প্রোটেকশন, চাইল্ড নেম সার্ভার, অনেক কিছু এখানে আছে। এর মধ্যে আমি যদি এখানে যাই যে আমার তিমা হোস্টে সাইট হোস্ট করা আছে, আমার তিমা হোস্ট পছন্দ হলো না, আমি অন্য হোস্টিং সার্ভারে যেতে চাচ্ছি, আমি সরাসরি তার কাছে আমি আমার ডোমেনের নামটা পাঠিয়ে দিব, সে আমাকে তার নেম সার্ভার অ্যাড্রেস পাঠিয়ে দেবে। আমি নেম সার্ভার বসিয়ে দিলে তার হোস্টিং সার্ভারের সঙ্গে আমি কানেক্টেড মুহূর্তের মধ্যে। লাইক আমার তাদের সার্ভার ডাউন, রাইট, জাকির সাহেবের সার্ভার ডাউন আছে, আমি শোয়েব সাহেবের সার্ভার নিতে যাচ্ছি, আমার 3 ঘন্টা পরে একটা এক্সিবিশন আছে, লঞ্চিং পার্টি আছে, আমি ইনস্ট্যান্ট কি করতে পারি, আমার সার্ভিসটা চেঞ্জ করে ওই পার্টিকুলার টাইমের জন্য হয়তো আমি বাঁচাতে পারি অনেক কিছু, হ্যাঁ, আমার আইটি অফিসারকে বাঁচাতে পারি, তাই না? আচ্ছা, তো নেম সার্ভার এখানে সহজে চেঞ্জ করে যেতে পারি, এটাই মূল কারণ। আর অনেক সময় এখান থেকে আপনি নিজে চাইলেও কি ট্রান্সফার করে নিতে পারেন, ডোমেন সার্ভারই চেঞ্জ করে ফেলতে পারেন, তার সার্ভিসই আপনার পছন্দ হচ্ছে না, ডোমেন সার্ভারই আপনি চেঞ্জ করে ফেলতে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো ডোমেনের প্যানেল এখানে থেকে আপনারা দেখা যেতে পারে। আর হোস্টিং সার্ভারটা হচ্ছে যে আপনি যখন হোস্টিং সার্ভিসটা নিচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে cPanelটা দিচ্ছে কিনা, অনেক সময় অনেক সার্ভিস প্রোভাইডার আছে যারা cPanel দেয় না, এফটিপি অ্যাকাউন্ট দেয়, ফাইলজিলা অথবা কিউট এফটিপি এর মাধ্যমে সার্ভারের সঙ্গে কানেক্ট করে ফাইল ট্রান্সফার করতে হয়। ওইসব কেসে ওই হোস্টিং সার্ভার গুলো অ্যাকচুয়ালি দেখা যায় যে বড় একটা প্যাকেজ কিনে নতুন করে cPanel দিতে পারে না, তারা শুধু এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়। আমাদের একটা প্যাকেজ আছে, তিমা হোস্টে একটা প্যাকেজ আছে, ওইটা একটু দেখায়, যারা কেউ ঢাকার বাইরের আছে আর কি, যারা এই কাজগুলো করে থাকে, ঢাকাতে যারা ছোট বিজনেস করে আমাদের কাছ থেকে ছোট ছোট রিসেলার প্যাকেজ নিয়ে থাকে, বা ঢাকার বাইরে বিশেষ করে মফস্বল গুলোতে বা ডিভিশনাল হেডকোয়ার্টার গুলোতে ওখানে না জানা লোকের সংখ্যা বেশি এবং তারা বেশিই না জানে, হ্যাঁ, তো তাদেরকে cPanel বলে যে একটা বিষয় আছে এটা কিন্তু তারা বোঝেই না, তো তাদের শুধু এফটিপি অ্যাকাউন্ট দেয় এবং বিজনেসটা করে এভাবে যে 10,000 টাকা দিয়ে তারা প্যাকেজটা কিনে এবং তারা ওখানে আনলিমিটেড সাইট হোস্ট করতে পারে এবং আনলিমিটেড এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। বিষয়টা কি, cPanel কয়টা, বুঝতে পেরেছেন? cPanel একটা কিনে তারাই সবকিছু ম্যানেজ করে, বাট যারা ইউজার তাদেরকে শুধু এফটিপি অ্যাকাউন্ট দেয়। হ্যাকার সবাই তো মোটামুটি বোঝে, cPanel কনসেপ্টটা তাদের কাছে আছে, বাইরে গুলো এই ধরনের বিজনেস করে থাকে আর কি, বুঝতে পেরেছেন? ঢাকাতেও কিছু আছে ভেরি চিপ বা লো কস্টের কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা এই কাজগুলো করে, এরা এই কাজগুলোই করছে। আমি কি 1200 টাকা এখানে বিক্রি করতে পারবো না 1 GB? আপনি 10,000 টাকা দিয়ে আনলিমিটেড স্পেস কিনেছেন, আপনি cPanel পাচ্ছেন না, হয়তো আপনাকে এফটিপি দেবে, বুঝতে পেরেছেন? মানে আপনার ডোমেন হোস্টিং প্যানেলের টোটাল কন্ট্রোল পাচ্ছেন না, আপনি শুধু পাচ্ছেন কি, শুধু এফটিপি অ্যাকাউন্ট, প্যানেল পাবেন। সো আমি
সি প্যানেলটাতে লগ ইন করছি। আরে ভাই আরে ভাই আচ্ছা, আমি সি প্যানেলে ঢুকেছি, একটু খেয়াল করেন হোস্টিং প্যানেলটাতে ঢুকেছি, কেন অনেক কিছু থাকে আর কি। বিভিন্ন সার্ভিস প্রোভাইডার তারা তাদের বিশেষত্ব নিয়ে কাজ করে। তো এখানে একটা বিষয় একটু আছে, যে এরকম সফট ক্লাউড অ্যাপস ইনস্টলার। ইনফ্যাক্ট এখানে প্রায় 4500 মতো ফ্রি সফটওয়্যার দেওয়া আছে। আমাদের থেকে যখন কেউ সার্ভিস নেয় তাকে আমরা 4500 মতো ফ্রি সফটওয়্যার প্রোভাইড করে থাকি যদি তার প্রয়োজন পড়ে। বিভিন্ন ধরনের সিএমএস, লাইক কিছু পার্সেল সিএমএস আছে, মেজেন্টো এখানে আমরা মেজেন্টো থেকে শুরু করে সকল ধরনের সিএমএস এবং বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং টাইপের সার্ভিস, উইকি, ক্যালেন্ডার্স, গেমিং, মেইলিং, বিভিন্ন টাইপ অফ সফটওয়্যার বানানো আছে, যেগুলো সে সরাসরি তার সার্ভারে ইনস্টল করে নিতে পারে সাইটে, যেগুলো সে ফ্রি পায় আর কি। আর নরমালি কেউ ওয়েবসাইট যখন সার্ভিস নেয়, মূলত নেয় কি তার নিজের সাইট তুলবে বলে, হ্যাঁ। বাট অনেকেই কিন্তু জাস্ট ডোমেন হোস্টিং, তার সফটওয়্যার বানানো নয়, সে ডোমেন হোস্টিং নিয়ে এখান থেকে সার্ভিস ইনস্টল করে সে হয়তো কিছুটা বিজনেসে যেতে পারে ফ্রি সফটওয়্যার ইনস্টল করে। না, ফ্রি। আচ্ছা, ক্লিক করলে ইনস্টলেশন আপনার ওই হোস্টিং সার্ভারে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্যাকেজ আছে, আমি যে প্যাকেজটা নিয়ে রেখেছি সেই প্যাকেজটা অ্যাকচুয়ালি টিমাউসের কাছ থেকে, এটা হচ্ছে ডিস্ক স্পেস কত প্রায় 5 জিবি মতো, আনলিমিটেড আর কি। ডিস্ক স্পেস ইউজ করেছে আনলিমিটেড স্পেসের মাত্র এতটুকু, 408 মেগাবাইট মতো ইউজ করেছে, আর আনলিমিটেড ডিস্ক স্পেস আছে। মান্থলি ব্যান্ডউইথ আনলিমিটেড, বাট আমি তেমনটা ইউজ করছি না। ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড, হ্যাঁ, ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড আছে, ডেটাবেজ আছে বা আদার্স বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আমি একটা কাজ করি, যে ফাইল আপলোড করতে হলে মূলত ফাইল ম্যানেজারে যেতে হয়। ফাইল আপলোডের জন্য আপনাকে যেতে হবে ফাইল ম্যানেজারে, আর ডেটাবেজের জন্য আপনাকে যেতে হবে, ডেটাবেজ ক্রিয়েট করতে হবে এবং পিএসপি মাইঅ্যাডমিনে গিয়ে ডেটাবেজ আপলোড করে আসতে হবে। সো আমি যদি আমাদের যে সাইটটা আছে, আমাদের এই ই কমার্স ব্যাচ 15 কে আপলোড করে দিতে চাই, ই কমার্স ব্যাচ 15 কে আমি আপলোড করে দিতে চাই,
এটাকে আমি ফোল্ডার আকারেই আপলোড করব, ই কমার্স ব্যাচ 15 এর ফোল্ডার আকারেই আপলোড করব, এবং এটাকে পাওয়া যাবে, আমার একটা ডোমেইন আছে কিছুক্ষণ আগেই বলেছি shofiralam.com, এটা কাজ চলছে আর কি সাইটের সাব ডোমেইনেই আমি সাব ডোমেইন বলবো না, সাব ফোল্ডারে এটাকে আপলোড করে দিব, লাইক ই কমার্স ব্যাচ 15 লিখলে আপনাদের সাইটটা আসবে। তো ফোল্ডার আকারে সাব ফোল্ডার আকারে তুলতে গেলে আমি যে কাজটা করব আর কি সেটা হচ্ছে এরকম, যে আমাদের htdocs এর যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আগে জিপ করে নিব। ঠিক আছে, htdocs এর যে প্রজেক্টটা আছে সেটাকে আমি জিপ ফরম্যাটে নিয়ে নিব। ই-কমার্স ব্যাচ 15 ইউপি ফোল্ডার আকারে রাখলাম, ইউপি আকারে রাখলাম, এটাকে আপলোড করব। ঠিক আছে, আচ্ছা নাও সি প্যানেলে, আমি সি প্যানেলে ঢুকেছি, সি প্যানেলে ঢুকে যাব কোথায়, ফাইল ম্যানেজারে। আমি যদি মূল ডোমেনের সাইটটা তুলতে চাই, ফাইল ম্যানেজারে এই পাবলিক রুট, ওয়েব রুট বা পাবলিক এইচটিএমএল এ ফাইলগুলোকে আপলোড করতে হয়। সো আমি পাবলিক এইচটিএমএল এ যাচ্ছি, পাবলিক এইচটিএমএল এ গিয়ে পাবলিক এইচটিএমএল এর এই জায়গাটাতে আমার সাইটটা কোঅর্ডিনেটর দিয়ে করা, সো এখানে তোলা আছে সাইটটা। ঠিক আছে, ওয়েবসাইটটা এখানে আপলোড করা আছে। তো আমরা যদি ব্যাচ 15 এরটা তুলতে চাই এখানেই করব ফোল্ডার আকারে, রাইট? সো যেটাকে আমি জিপ করলাম, এখান থেকে বলবো আপলোড। আপলোড করে ব্রাউজ করে দিব। ঠিক আছে, ব্রাউজ করে আমার প্রজেক্টটা কোথায় আছে, ওয়ার্ক ড্রাইভে, জ্যাম্পের মধ্যে, htdocs এর মধ্যে ই কমার্স ব্যাচ 15 আপ, এই জিপ ফাইলটাকে আমরা আপলোড দিয়েছি। আপলোড শুরু হয়েছে, হ্যাঁ, মানে পুরোটা একবারে আমার সি প্যানেল আছে, আমি পুরোটাকে আপলোড দিয়ে দিচ্ছি, বাট ফাইলজিলা থাকলে এটা এভাবে আপলোড করাটা অনেক কঠিন, একটা একটা করে ফাইল ধরে ধরে আপলোড করতে হতো। আমি যদি নিতে পারি রিমুভাল আসবে।
আমরা ডেটাবেসটা এখান থেকে ইয়ে করে নেই, ঠিক আছে? ডেটাবেসটা আমরা ডাউনলোড করে নেই, ডাউনলোড করে এটাকে পরবর্তীতে আপলোড করতে হবে। আগে আমাদের ফাইলগুলো আপলোড হোক। ফাইলটা আপলোড করার পর আমরা cPanel এর মাধ্যমে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করব এবং আমাদের ডেটাবেস ফাইলটা কিভাবে আপলোড করতে পারি সেটা দেখব। তারপরে আমরা অ্যাকচুয়ালি এটাকে ডেটাবেসের ওই ফাইলটা আছে না database.php, ওখানে কানেকশনটা আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, ফাইলটা আপলোড হয়ে গেছে, একটু খেয়াল করেন, আমাদের আপলোড কমপ্লিট হয়েছে। জিপ আকারে আমি তুলেছি, জিপ আকারে তুলেছি। এটাকে আমি যদি রিলোড দেই পাবো। এই যে, হ্যাঁ, ই-কমার্স ব্যাচ 15 আপ হিসেবে আছে। সো এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আনজিপ করে নিচ্ছি, এই যে এক্সট্রাক্ট করার অপশন আছে, আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট হয়ে গেছে। ই-কমার্স ব্যাচ 15 নামে কিন্তু আমি আমার ফোল্ডারটা পেয়েছি। এখানে কিছু কনফিগারেশনাল কাজ আছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, তাই না? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য ডেটাবেস তৈরি করব। এই যে ডেটাবেসে এসে MySQL ডেটাবেস সেগমেন্টে আসছি। এসে আমি একটা ডেটাবেস তৈরি করছি, ব্যাচ 15। সো আমাদের ফাইলটার নাম কি হলো? আমাদের ডেটাবেসটার নাম, আমি একটা ডেটাবেস পেলাম, ডেটাবেসের নাম কি হলো? সফিউল ব্যাচ 15, এটা আমি লিখে রাখছি। প্রথমটা ডিবি নেম, না? এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেটাবেসের ইউজার তৈরি করব। ডেটাবেসের ইউজার, লোকাল মেশিনের জন্য ইউজার কি? রুট। পাসওয়ার্ড কি? ব্ল্যাঙ্ক। সো আমরা ডেটাবেসের জন্য ইউজার তৈরি করব। প্রতিটা ডেটাবেসের এগেইনস্টে ইউজার তৈরি করা যায়। যদি ফার্স্ট টাইম একটা ডেটাবেসে নিয়েও কাজ করি তাও কিন্তু আমাকে একটা ইউজার তৈরি করে নিতে হবে। সো সফিউল ব্যাচ 15 নামে আমি কিন্তু ডেটাবেস করেছি। আমি ইউজার 15 নামে ইউজার তৈরি করছি।
এখানে ইউজার তৈরি করছে এবং পাসওয়ার্ডও বলছি ব্যাচ 15। তাহলে শফিউল ইউজার 15, ডেটাবেজের নাম ব্যাচ 15 ক্রিয়েট করি। এটা হলো আমাদের ডেটাবেজ নেম। তো দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডেটাবেজ নেম, পাসওয়ার্ড হচ্ছে ব্যাচ 15, ডেটাবেজের পাসওয়ার্ড নেম। সো এই ইনফরমেশন গুলো আমি রেখে দিচ্ছি। আমি গো প্রেস করছি। এখানে গিয়ে একটা কাজ আমরা করব, সেটা হচ্ছে কোন ইউজারের কোন ডেটাবেজ। শফিউল ইউজার 15 এর এগেনস্টে আমি ডেটাবেজ বলে দিচ্ছি শফিউল ব্যাচ 15। ঠিক আছে, আমি ইউজার 15 এর এগেনস্টে শফিউল ব্যাচ 15 ডেটাবেজটাকে দিয়ে গো প্রেস করছি। এবার বলে দিচ্ছি অল প্রিভিলেজ, মানে এই ইউজারটা এই ডেটাবেজের উপরে সব ধরনের অ্যাকশন এক্সিকিউট করতে পারবে। মেক চেঞ্জ হয়েছে। এবার যে কাজটা আমাদের করতে হবে, যে ইউজার তৈরি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আমাদের যে কাজটা ডেটাবেজও তৈরি হয়ে গেছে। পিএসপি মাই অ্যাডমিনে যাব। আমাদের ডেটাবেসটা কি ছিল? গতদিন আমি ডেটাবেস তৈরি করেছিলাম ই কমার্স ব্যাচ 15। এই ডেটাবেসটাকে আমি এক্সপোর্ট করব এসকিউএল ফরম্যাটে। আমি এটা করছি কিন্তু আমার লোকাল থেকে, তাই না? লোকাল মেশিন থেকে আমি আমার ডেটাবেসটাকে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করে এটা আমি ডেস্কটপেই রেখে দিই। কি নামে আছে? ডিবি ই কমার্স ব্যাচ 15। সো আমি লাইভের পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে যদি শফিউলের মধ্যে দেখি শফিউল ব্যাচ 15 নামে একটা ডেটাবেস ওই যে ক্রিয়েট করে আসলাম না ইউজার সহ, এর ভেতরে যাচ্ছি। এর ভেতরে গিয়ে আমি ইম্পোর্ট করব আমার ওই এসকিউএল কে। ঠিক আছে, আমি ব্রাউজ করে ডেস্কটপ থেকে ডিবি ই কমার্স ব্যাচ 15 কে সিলেক্ট করে দিয়ে গো প্রেস করছি। তো শফিউল ব্যাচ 15 এর মধ্যে ডাটা টেবিল গুলো সব চলে আসবে, সবগুলো ডাটা টেবিল চলে আসে। এবার আমার পিএসপি মাই অ্যাডমিনে যাব। পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে ব্যাচ 15 এর মধ্যে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশন, হ্যাঁ কনফিগ এর মধ্যে গিয়ে কনফিগ ফাইলটাতে কিছু কাজ আছে। আমাদের বেস ইউআরএলটা চেঞ্জ করে নিতে হবে। বেস ইউআরএলটা কি হবে? ব্যাচ 15, এটা হবে আমাদের বেস ইউআরএল। প্রথমে বেস ইউআরএলটা চেঞ্জ করলাম, হ্যাঁ এই স্ল্যাশটাও থাকবে, হ্যাঁ এই স্ল্যাশটাও থাকবে। আমি সেভ করে দিলাম। এরপর আমাকে চেঞ্জ নিয়ে আসতে হবে ডেটাবেস ফাইলে। ডেটাবেস ফাইলে কোড এডিটে যাব। কোড এডিটে গিয়ে আমাদের ডেটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। প্রথমটা হচ্ছে আমাদের ডেটাবেস নেম। সো ফার্স্ট ডেটাবেস নেমটা আমি চেঞ্জ করছি। দ্বিতীয় আমি চেঞ্জ করছি ইউজার নেম।
যেটা বসবে রুটের জায়গায়। 3 নাম্বার আমার বসবে হচ্ছে পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড লোকেশনে বসিয়ে দিচ্ছি। হোস্ট নেম লোকাল হোস্টই থাকবে। এই মেশিনের জন্য তো লোকাল, হ্যাঁ, একই সার্ভারে হোস্টিং এবং ডেটাবেস সব এক জায়গাতেই আছে, তো লোকাল সার্ভারেই আছে। তো ডেটাবেস কানেকশনটা হয়েছে, রাইট? ডোমেন নেমটা আমি দিয়েছি। তো শফিউল আলমের পরে আমি যদি এখন আমাদের সাইটটা দেই, এন্টার দেই, আমাদের সাইটটা চলে আসে। সাইটের সিএসএস টিএসএস সব ভেঙে গেছে। কোথায় চেঞ্জ করতে হবে? সিএসএস ছাড়াই তো আসে। কনফিগে তো বেস ইউআরএল দিয়েছি না? হ্যাঁ, এসটিডিপি লিখতে হবে, লিখি নাই? ওইটাই ভুল হচ্ছে। কেন লিখি নাই? তাহলে ফুল পাথ পাবো না। সলভ হয়েছে? আচ্ছা, এই তো, হ্যাঁ, ওই এসটিটিপির জন্যই প্রবলেমটা ছিল, কিন্তু সাইটটা চলে আসছে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে কি একটা ফাইল আছে না? আমাদের একটা ফাইল আছে কি htaccess, এই ফাইলটা নিয়ে একটু কথা বলি। যদি এটা মূল ডোমেনে তোলা হয়, মানে পাবলিক এইচটিএমএল এর মধ্যে, একেবারে পাবলিক এইচটিএমএল এর মধ্যে, তখন কিন্তু আমাদের এই পাথটা দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এই ফাইল মানে এটাকে এভাবে রিমুভ করে রাখতে হবে। বাট যেহেতু আমি সাব ফোল্ডারে তুলেছি, এখনো ওই ফোল্ডারের নামটা এখানে রাখতে হবে। ডিরেক্ট ডোমেনে দিলে আর লাগবে না। আচ্ছা, সেভ করে নিলাম। আরেকটা কাজ আমাদের বাকি আছে। বাকি থাকা কাজটার মধ্যে আমি একটু চেক করে দেখি যে আমরা প্রোডাক্ট গুলোকে পারচেজ করতে পারছি কিনা, যে নো ইনপুট ফাইল স্পেসিফাইড। আচ্ছা, এটার একটা প্রবলেম আছে, কারণ এই হোস্টিং সার্ভারে htaccess ফাইলের ফরম্যাটটা একটু ডিফারেন্ট। সো আমি htaccess ফাইলটাকে আপডেট করছি। আমি htaccess ফাইলটা একটু সেভ করে নেই, এটা ডাউনলোডের মধ্যে আছে htaccess ফাইলটা। একটা কাজ করি, আমাদের প্রজেক্টের যে htaccess ফাইলটাকে আমি ওপেন করেছিলাম, যে .htaccess ফাইল। আচ্ছা, এই htaccess ফাইল ফরম্যাটটা আমি যে সার্ভারে আছি সেই সার্ভারে htaccess ফাইলটা এই htaccess ফাইলটা কাজ করবে না। আমি নতুন যে ফাইলটা কাজ করবে সেই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি আর কি। সো আমি যেটা করব যে আমি এখান থেকে আপলোড করে দেবো আমার htaccess টা এবং এখানে ওভাররাইট করে দেব। সো আপলোড করছি,
ব্রাউজ ডাউনলোড, এই যে টেক্সট ফাইলটা হয়েছে, আপলোড, রিলোড দিয়ে দেই। এই যে stxs ফাইলটা এখানে এসেছে, stxs কোড এডিট করে এটা হচ্ছে মূল ফরম্যাট। এটা কপি করে এখানে যে stxs টা আছে এই stxs এর উপরে ওভাররাইট করে দিচ্ছি, ঠিক আছে। আর বেস না হয়ে যদি ইউআরএল হয়, সাব ফোল্ডার হয়, তাহলে সাব ফোল্ডারে আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি। তার মানে আমরা লোকাল মেশিনে যে stxs টা শিখেছি আর stxs টা বি ডিফারেন্ট, হ্যাঁ, কিছুটা ডিফারেন্ট। হ্যালো, ক্লাসে আছি, বলতে পারি। এটা তো পরে আমি দেখা হয়, আপনি সেভাবে লক্ষ্য করেন না, একটু সামনে রোববারে, হ্যাঁ। ও না, এই রোববারে তো পাচ্ছেন না, এই রোববারে তো ঈদে মিলাদুন নবী। আচ্ছা, এটাতে পাচ্ছেন না, ছুটি আমি পাচ্ছি না, আমি নেক্সট উইকটাতে তো ঢাকার বাইরে থাকবো। তো পরের পরের রোববারে দিতে বসে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন STXS টা কাজ করছে, তাই না? আপডেট করে দিয়েছি। আরো কিছু ইস্যু একটু ঠিক করে নেই, তারপরে আপনারাও সাইটটা ভিজিট করতে পারবেন। আমার এখান থেকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশনের মধ্যে লাইব্রেরি মডেলস এর মধ্যে আমাদের যে মেইলার মডেলটা আছে, মেইলার মডেলটা আমি এডিট করে দিচ্ছি। মেইলার মডেলে এই যে এখানে এক্সিট দেওয়া ছিল, যেটা আমি তুলে দিচ্ছি, মানে অফ করে দিচ্ছি, আর সেন্ডটা অফ করা ছিল, সেন্ডটাকে খুলে দিচ্ছি। সো আপনারা এবার একটা রেজিস্ট্রেশন করে দেখেন ইমেল পান কিনা। হ্যাঁ, আমি একটু চেক করি যে লোকাল মেশিনে আমি যখন অ্যাজ এ কাস্টমার আসছিলাম আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন আছে কিনা। ওকু নেই। সো আমি একটা রেজিস্ট্রেশন করে দেখি, তাই না? প্রোডাক্ট, আমার কাছে ইমেল আসে কিনা। আমার 17টা ইমেল আছে। আমি এখন ইমেল একটা পাই কিনা এজ এ কাস্টমার রেজিস্ট্রেশন করে দেখি, তাই না? চেক আউট shofilalam.com ই-কমার্স ব্যাচ 15 থেকে আমি যাচ্ছি, ঠিক আছে, অনলাইনে আছি। আমার জেনুইন ইমেল অ্যাড্রেসটাই দিচ্ছি। পাসওয়ার্ড দিয়েছি 123456, তালহা কর্পোরেশন। অ্যাড্রেসটা বলছি, মোবাইল নাম্বার দিচ্ছি, সিটি বলছি, কান্ট্রি বলছি, জিপ কোড বলছি, কাস্টমার রেজিস্ট্রেশন বলছি। হয়েছে। ইমেল তো একটা আসার কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মেসেজটা দেওয়া হয় নাই। ইমেল আসছে,
ইমেল আসে নাই। আমরা কোন ইমেলটা ইউজ করেছি ইমেলিং এর জন্য? মনে আছে? কন্ট্রোলার চেক আউটে না? shofil@shofilalam.com। বাট আমার কি ইমেল তৈরি করা আছে? ইমেল অ্যাকাউন্ট নেই। ওয়েব মেল, আমি একটা ইমেল ক্রিয়েট করি। আচ্ছা তো বলছে shofil@shofilalam.com। আপনারা রেজিস্ট্রেশন করেন তো? রেজিস্ট্রেশন করেন তো একটা? হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তারপরেও আমরা চেক করবো মাঝে মাঝে ইমেল পাচ্ছি কিনা। ওকে, এর প্রবলেম নয়, আমি তো চাইলে এটা আপডেট করে দিই। পুরো সিস্টেমে আছে দেখা যায়। এটা আমি নিজে যতটুকু হয়েছিল সেই হিসেব অনুযায়ী আমাদের শিপিং অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল, শিপিং অ্যাড্রেসটা সেভ হচ্ছিল। পেমেন্টের জন্য আমরা ডেটা টেবিল তৈরি করেছিলাম এবং পেমেন্ট করার জন্য রেডিও করেছিলাম টেবিলগুলোকে, তাই না? এখন এখানে এসে আমি কিছু কথা বলবো আর কি। হ্যাঁ, বিশেষ করে ক্যাশ অন ডেলিভারি, পেপাল, মানি ব্রোকার্সটা আমরা রাখবো না। আর কনফার্মেশন অর্ডার কন্টিনিউ না বলে কনফার্ম অর্ডার বলবো। হ্যাঁ, এই কন্টিনিউ এই পোর্শনটুকুকে আমরা টার্মস এন্ড কন্ডিশন কন্টিনিউ পোর্শনটুকুকে বাদ দিয়ে দিব। আর আমরা পেমেন্ট মেথডটাকেও কিছুটা এডিট করে নিব। পেমেন্ট মেথডের যে পেজটা আছে সেটাকে কিছুটা এডিট করে নিব। ফাইলটার নামটা কি?
ভ্যালুটা আমরা আপনার প্রজেক্টের স্ট্যাটাস কি? হ্যাঁ, নেক্সট বৃহস্পতিবার সাবমিশন কতটুকু প্রিপেয়ার? যারা আসছে না বলে দেবেন যে আসেন, প্রজেক্ট দেওয়ার দরকার নাই, আমরা কি করেছি সেটা অ্যাটলিস্ট দেখে যান। সো আমি 8 তারিখে ম্যাক্সিমাম উপস্থিতি চাচ্ছি। হ্যাঁ 8 তারিখে, 8 তারিখ বলতে 4 তারিখ আমাদের নেক্সট ক্লাস ছিল, 4 তারিখ যেটা গভর্নমেন্ট হলিডে। হ্যাঁ, এবং আমাদেরও হলিডে বন্ধ থাকবে। মঙ্গলবারে নর্মালি ক্লাস হচ্ছে না, আর বৃহস্পতিবার আমাদের পরের ক্লাসটা। এই উইকে আপনারা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেন 8 তারিখের সাবমিশন ডেট সামনে রেখে। ঠিক আছে, 8 তারিখ সাবমিশন ডেট সামনে রেখে প্রজেক্টটা সেট করে ফেলেন। আমাদের আজকে কত, 32, 33, সো আমি 34 এ 35 এ নেওয়ার কথা ছিল না। এটা কিন্তু 8 তারিখ আর 11 এর মধ্যে পার্থক্য খুব কম। যদি বলেন যে আমি 11 তারিখে দিব, আমি সেটাও কিন্তু করতে রাজি আছি, বাট আমি খুব ভালো মানের প্রজেক্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে। যারাই করবেন, যতটুকু করবেন একটু ভালো করে করেন। যদি বলেন আমি 11 তারিখে 35তম ক্লাসে শিফট করছি, 11 তারিখেই থাকবে। 11 তারিখের পরে তাহলে আর একটা ক্লাস হবে আপনাদের, ওটা 35 এর পরে আমি একটা ক্লাস দিব। এটা অ্যাকচুয়ালি সার্টিফিকেট গিভিং ডে এবং আরো কিছু ফিচারের আলোচনা। আমরা কিন্তু এখনো অর্ডারটা সেভ করতে পারি নাই, তার মানে 8 তারিখে অর্ডার সেভ করা এবং ইনভেন্টরি ম্যানেজ করা, অ্যাডমিন প্যানেল থেকে অর্ডার দেখতে পাওয়া, ইনভয়েস ক্রিয়েট করা, পিডিএফ ডাউনলোড করা, ইমেজ রিপোর্টিং করা, ঠিক আছে, গ্রাফ রিপোর্টিং করা, এবং অনেক কাজ আমাদের কিন্তু বাকি আছে। হ্যাঁ, সেটা কিন্তু বাকি আছে, আমি কিন্তু আগাতে পারছি না। পার্টিসিপেন্ট মানে এই পরিমাণ আসলে কিন্তু আমার একেবারেই ক্লাস নিতে ইচ্ছে না, যেটা আমি আজকে করেছি। কিন্তু ক্লাস নেই নাই। প্রত্যেকটা সাবমিট করব, সবচেয়ে ভালো হবে যদি আমরা সাবমিট করার পরে সার্টিফিকেট দিকে নিই, ফিডব্যাকটা যদি আমরা পাই, আমরা কি ভালো করলাম কি খারাপ করলাম, ডেফিনেটলি ফিডব্যাক আমি দিব। হ্যাঁ, ফিডব্যাক দিব, এবং দু একটা ক্লাস আছে যেটা আমার নেওয়ার ইচ্ছা আছে আপনাদের। আমি কিন্তু ক্লাস হ্যাঁ বোঝা যাবে, ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। যে এক্সট্রা কিছু ক্লাস বলতে 35, 11তম ক্লাসে 35 হবে, বাট তারপরে আপনারা মিনিমাম 2টা ক্লাস পাবেন, রাইট? মিনিমাম 2টা ক্লাস পাবেন, বাট আমি যেটা এক্সপেক্ট করব যে ক্লাসের আলোচনাটা হবে ক্লাস পার্টিসিপেন্টের উপর বেস করে। 10 জন 30 জনের মধ্যে 10 জন আসলে আমি কিভাবে আলোচনা করব, রাইট? রাইট, একটু চেষ্টা করেন আপনাদের এন্ড থেকে যে যারা আসছে না, প্রজেক্ট জমা না দিয়ে আসে। সিজার ভাই আসবে স্যার, সিজার ভাই অসুস্থ স্যার, তারপরেও বেশ কয়েকজন আছে না এরকম যারা র্যান্ডমলি আসে, ঘুরে ফিরে আসে। এই কারণে হয়তো অনেক চলে যাচ্ছে, এটা ওটা সবাই এটা সামথিং লাইক কলকাতা থেকে আসলে, কলকাতা ছিল আসার পরে সে ভয় পাইছে যে কি করে না করে প্রজেক্ট কি করতে হবে, আসার যখন দিছি প্রজেক্ট করতে হবে না, তার মধ্যে ক্লাসে আসছে কিন্তু আসি না, নিশ্চিত হয়ে গেছে। সবাই দেখেন কি বলে আসবো। আচ্ছা একটু দেখেন, এমনি গ্রুপে অ্যাক্টিভিটি চালান, অ্যাট লিস্ট কিছু তো পারবে। আমাদের 11-12 জন দেখা যাচ্ছে। আমি অ্যারাউন্ড 20 এক্সপেক্ট করি আর কি, 18-20 জন হলে যথেষ্ট, বাট 12 জন কিন্তু অনেক লো রেট, রাইট? 10-12 জন কিন্তু রেটটা খুব কম। সো 8-10 জন, 8 জন 7-8 জন আছে এরকম যারা আসে যায়, এরকম আছে। সো আপনারা একটু ক্লিক করলেই কিন্তু তারা হয়তো আবার ব্যাক করবে। হ্যাঁ, আমি বলছি না যে 30 জনই আসতে হবে, 25 জনই আসতে হবে। আচ্ছা, নরমালাইজেশন প্রসেসে যে টেবিলগুলো রেডি হয়েছে, ওখানে যখন ডাটা যাবে তখন বিষয়টা বুঝতে পারবে। ডাটা দেওয়ার কাজটা আজকে করার কথা ছিল, যেহেতু আজকে আমরা সাইট আপলোড করা শিখলাম, ওইটা কিন্তু স্কিপ হয়েছে, যেটা নেক্সট ক্লাসে আলোচনায় আসবে। যে ডেটাবেজে ডাটা স্টোর করা এবং ওখানে নরমালাইজেশন প্রসেসটা ফরওয়ার্ড করা।
যে কিভাবে নর্মালাইজ হইতে যাচ্ছে। ইনফ্যাক্ট প্রজেক্ট আমরা কিন্তু তেমন কিছুই করি নাই, আজকে শুধু ভিডিওটাই কাজে লাগবে যখন আপনি প্রজেক্ট আপলোড করতে যাবেন কখনো। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সি প্যানেলের প্রসেস নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, এটুকুই আপনার